যদিও এটা আমাদের দলের রাজনীতির কোনো বিষয় নয় যে কারাবন্দী হুগলি জেল থেকে তাকে বর্ধমান জেলে ট্রান্সফার করা হয়েছে। আগামীকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উচ্চয় দিয়ে পিএইচডি অবধি পৌঁছন এবং পিএইচডিতে তার ভর্তি হয় এবং সেক্ষেত্রে তিনি তার পিএইচডি গবেষণার কাজ এগোতে পারেন। এটা অত্যন্ত ইতিবাচক একটা দৃষ্টান্ত পশ্চিমবঙ্গে থাকবে। আজকে শুভেন্দুদি বলেছেন যে বিজেপি একটি পোর্টাল করবে, সেখানে কর্মীরা অভাব অভিযোগ সব জানাতে পারবে। বিজেপির যে পোর্টালের কথা শোনা যাচ্ছে, বলছে অভাব অভিযোগ জানাতে পোর্টাল করবে বিজেপি। অভাব অভিযোগ, প্রথম পোর্টালে নাম লেখাবেন দিলীপ ঘোষ। অভাব অভিযোগ, 5 বছর মেদিনীপুরে চাষ করার পর আমায় তুলে দেওয়া হয়েছে দুর্গাপুরে এবং তারপর অন্তর্ঘাত করে হারিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় অভিযোগ অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষের ফেলে যাওয়া টিমটা আবার আমাকে হারিয়ে দিয়েছে। ফলে এই যে আদি বিজেপি সেভ বেঙ্গল বিজেপি আর একটা যারা গ্রুপ পাবেন তাদের তরফ থেকে আবার আসবে। আবার তথাগতরা সেখানে লিখবেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে, কামিনী কাঞ্চন। ফলে এই যে পোর্টাল, আবার কে বলবেন ইলেকশনের ফান্ড এসছিল, তাতে নাকি কয়েক লাখ টাকা শুধু টোটো ভাড়া দেখিয়ে চলে গেছে, এর তদন্ত চাই। তো যেগুলো আমরা চারপাশে দেখতে পাচ্ছি, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, এদের সমস্ত খেউড়ের জায়গায় পরিণত হবে ওদের ওই পোর্টাল। সাজিয়ে গুছিয়ে দু একজনকে দিয়ে মিথ্যে দু একটা অভিযোগ করাবে, ওসবের কোনো ভ্যালু নেই। বলতে যে 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে, পালন করবে বিজেপি। দেখুন, এগুলো সব অত্যন্ত মানে অপরিণত ঘোষণা। 21শে জুলাই 1993 একটা রক্তাক্ত দিন। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে নো আই কার্ড নো ভোট মহাকরণ অবরোধ, কারণ মহাকরণে ছিল চিফ ইলেকশন অফিসারের যে অফিস, তো সেইখানে সিপিএম এর ক্যাডাররা আর পুলিশ গুলি করে 13 জনকে হত্যা করেছিল। অ্যাকচুয়ালি শহীদ তর্পণ দিবস হিসেবে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি পালন করে আসেন। এটা কয়েক বছর ধরে হয়ে চলেছে, 32 বছর। 1921শে জুলাই দিনটা বাংলার এবং দেশের রাজনীতির একটা দিক নির্দেশ করে। যুগে যুগে সেটা দেখা গেছে। শহীদ তর্পণের পাশাপাশি এটা রাজনৈতিক গভীর তাৎপর্য থাকে। ফলে এইটাকে নকল করার জন্য এর সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি করে চললে যদি প্রচার পাওয়া যায়, সেই জন্য এই দিনটার সঙ্গে জুড়ে কেউ কেউ সস্তা প্রচারের চেষ্টা করেন, কিন্তু এটা মূল স্রোত শহীদ তর্পণ অনেক গভীর বিষয়। শুভেন্দু বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের 8 সাংসদ মানে যাদের সংগঠন নেই, লোক নেই, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যর্থ নেতৃত্বের নিজেদের 22শে জুলাই সিএসসি ঘেরাও অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই বিদ্যুৎ নিয়ে রাজ্য সরকার অত্যন্ত কড়া মনোভাব নিয়ে রয়েছে। যেটা রাজ্য বিদ্যুৎ পর্ষদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অরূপ বিশ্বাসের বিদ্যুৎ মন্ত্রী তিনি, সেখানে গ্রাহকদের উপর কোনো চাপ নয়, কোনো কিছু নয়। সিএসসি একটা বেসরকারি সংস্থা, সবসময় গভর্নমেন্টের পুরো কথা বলা যায় না, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী মানুষের উপর যাতে চাপ না বাড়ে, যা যা বার্তা দেওয়ার কড়া ভাষায় সিএসসি কে দেওয়া হয়। এরপরে যদি কারোর মনে হয় কি করতে চলেছেন, কোনো কর্মসূচি ইত্যাদি ইত্যাদি, সে তাদের ব্যাপার। এটা নজর ঘোরাবার কথাবার্তা, মানে এর সঙ্গে বাংলার মানুষ গণ আন্দোলন ইস্যু কোনো ইয়ে নেই। বাংলার মানুষের শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো দরকারে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ভরসা। ফের নবান্ন অভিযান চান শুভেন্দু অধিকারী। আগামী 17 তারিখ দলের বৈঠক আছে, সেখানে এই বিষয়ে প্রস্তাব দেওয়া বলে জানিয়েছেন তিনি। আরে ভোট দিয়ে যে জিততে পারছেন না, বলছে নবান্ন অভিযানে যাবে, কি মুশকিল। এই যে 4টে উপনির্বাচন গেল বিধানসভার, গোহারা হেরেছে, নিজেদের আগে জেতা সিটগুলোও হেরেছে। তো নবান্নয় এটা এরম নয় তো, মানে নবান্নয় যেতে চাইছেন, যেতে চাইছেন, মানে নবান্ন অভিযান নয়, নবান্নয় যেতে চাইছেন। ব্যাপারটা সেরম নয় তো। লোক নেই, জন নেই, নির্বাচনে বারবার পরাজয় হচ্ছে নবান্নয়ে যাব। এবং নবান্নয়ে যাওয়ার সব গভীর ব্যাপার, মনের মধ্যে কি
মানে লোকজনের চলছে, সে বলা খুব কঠিন ব্যাপার। সজল ঘোষ বলছেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর আশায় বসে থাকলে চলবে না, পথে নামতে হবে। তৃণমূলকে মোকাবিলা করতে গেলে হাতে অস্ত্র লাঠি তুলে নিতে হবে। কিন্তু তাদের ব্যাপার, কারা কি তুলবে তাদের ব্যাপার। কারণ ওখানে এদের হচ্ছে কাहीं पे निगाहें कहीं पे निशाना। দেখলে মনে হচ্ছে যেন ওটা তৃণমূলের দিকে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি উনি যার নেতৃত্বে চলেন যে গোষ্ঠী, তার বিপক্ষ দলকে, অর্থাৎ একদল চাইছেন সভাপতি থাকুক সুকান্ত বাবু, একদল চাইছেন সুকান্তকে সরিয়ে দিলীপ বাবু ফিরে আসুক, একদল চাইছে দিলীপ সুকান্ত কেউ নয়, সেখানে আবার শুভেন্দু বাবু আসুক। এই যে কথাগুলো বলা হচ্ছে, দেখে নেবো অমুক তমুক, এগুলো এদের এই প্রতিযোগিতায় নজর কাড়া, পরস্পরকে হুমকি দেয়া, কাहीं पे निगाहें कहीं पे निशाना। নিগাহে হচ্ছে এইসব একটা একরকম, আর নিশানা হচ্ছে ওদের দলের ক্ষমতা কার কাছে থাকবে তার মারামারি চলছে। অস্ত্র লাঠালাঠি এরকম পর্যায়ে চলে যাচ্ছে বিষয়টা। ওদের তো তাই, ওরা তো বিজেপি তো এইসবেই বিশ্বাস করে, অস্ত্র লাঠি অমুক তমুক এইগুলোই চারপাশে করে বেড়াচ্ছে। আর কোথাও কিছু ঘটলে তৃণমূলকে দোষারোপ করছে। দেখুন নিজেরাই বলছে অস্ত্র ধরুন, লাঠি ধরুন, হ্যান ধরুন, ত্যান ধরুন, আর এগুলো ওরা পারে। ওদের অনেকের নামে এইসব অস্ত্র ফস্ত্র কেসও আছে, খুঁজ নিন। অগ্নিমিত্রা পাল ওই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আমরা সরকারে ক্ষমতায় এলে কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। দেখুন অগ্নিমিত্রাদি অসম্ভব ভালো ফ্যাশন ডিজাইনার। অগ্নিমিত্রাদিকে আমি সম্মান করি, উনি একজন শিল্পী। এত সুন্দর ড্রেস ডিজাইন করে, এত সুন্দর ড্রেস ডিজাইন করে, উনি কি বলছেন এটা আমি সেভাবে গুরুত্ব দিচ্ছি না। উনি কি রুচিসম্মত পোশাক, এত সুন্দর দেখতে পোশাক পরে বলছেন, আমার কাছে এইটা একটা আকর্ষণের বিষয়। একটা বিষয় হচ্ছে অগ্নিমিত্রা পাল ওই যে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আমরা যেদিন সরকারে আসবো সেদিন বিরোধীদেরকে আমরা শিষ্টাচার দেখাবো। ওই মঞ্চেই ভাষণ রাখতে গিয়ে কুণাল ঘোষ, অর্জুন সিং বলছেন যে আমার আগে বক্তা বলে গেলেন যে শিষ্টাচার দেখাবেন, কিন্তু কুকুররা কখনো ইয়ে হয় না, ওদেরকে শিক্ষা দিতে হয়। যেসব এত বক্তৃতার কথা শুনছি, এদের প্রত্যেকের 150 খানা সেন্ট্রাল ফোর্স নিয়ে গোটা কর্মসূচিতে 300 লোক ছিল না, তাদের আবার কথা। অগ্নিমিত্রা পাল বলছে যদি সরকারে আসি, মাসির গোঁফ হলে মেশো হতো, মাসির গোঁফ হলে মেশো হতো। যদি সরকারে আসি তারপর এসব যেগুলো কোনোদিন হবে না, যার কোনো মাথা মুন্ডু নেই, সেগুলো বলেনি বা কেন, আর আমি উত্তর দিতে যাবোই বা কেন? সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বলেছেন বাই ইলেকশনে 2 লক্ষ মানুষকে ভোট দিতে দেয়নি এরা, আন্দোলন সংগঠিত করবো 19 জুলাই থেকে আমি বাড়ি বাড়ি যাবো। অবান্তর কথা, বাজে কথা, মিথ্যা কথা, বেসলেস কথা। 2-3টে প্রশ্ন আমি খোলাখুলি করছি। এক, এতজন সাংবাদিক ছিলেন, চিত্র সাংবাদিক ছিলেন, এতজন মানুষের হাতে মোবাইল ফোন ছিল, একজনকে দেখাতে পারবেন বাই ইলেকশনে যিনি বলছেন যে আমি ভোট দিতে গেছি অথচ আমার ভোট দিতে দেওয়া হয়নি? একজনকে বলতে পারবেন? বিজেপির ভোটার যারা কিছু লোক বিভ্রান্ত হয়ে লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা চরম বিরক্তিতে লোকসভার রেজাল্ট দেখেছে, দিল্লিতে কমে গেছে, বাংলায় কমে গেছে, বিজেপিকে ভোট দিতেই যায়নি, বাকিরা তৃণমূলকে সরাসরি ভোট দিয়েছে। একজনকে দেখাতে পারবেন? একটা বাইট, কলকাতার উপরে ধরুন মানিকতলা, একটা বাইট কাউ দেখাতে পারবেন বলছে আমি ভোট দিতে গেছি, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি? শুভেন্দুবাবু জেনে রাখা উচিত, আপনার ক্যান্ডিডেট মানিকতলার কল্যাণ চৌবে স্ক্রুটিনির দিন ওনার হাতে কোনো অভিযোগ ছিল না বলে উনি স্ক্রুটিনিতে যাননি। আপনারা সংবাদ মাধ্যমের কাছে এত দায়িত্বজ্ঞানীর মন্তব্য করছেন। আপনাদের কাছে যদি কোনো অনিয়মের কোনো প্রমাণ থাকবে, আপনি তো স্ক্রুটিনিতে পরের দিনই যাবেন। আপনাদের সেন্ট্রাল ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন ভোট করছে না, এবং আপনারা তো এজেন্টই অর্ধেক দিতে পারেননি। ভোটার আশা করেন কি করে যে ভোট দিতে যাবে? অর্ধেক বুথে তো আপনাদের এজেন্ট ছিল না, সাংবাদিকরা ঘুরেছেন, কোথাও তৃণমূল কাউকে বার করে দেয়নি। আপনারা লোক দিতে পারেননি, ভোটার আপনাদের প্রতি বীতশ্রদ্ধ, আপনাদের ভোটার নয় আপনাদের ভোট দেওয়ার জন্য রাস্তায় নামেনি, অথবা বুথে গেলেও তৃণমূলকে ভোট দিয়েছেন। ফলে এখন এসব কান্নাকাটি করে লাভ আছে? সেটা হচ্ছে যে অর্জুন সিং আজকে রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেছেন,
বলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা বাঁচাতে রামকৃষ্ণ মিশন প্রধানমন্ত্রীকে ফোন করেছিল, কিন্তু হিন্দুদের বাঁচাতে রামকৃষ্ণ মিশন উদ্যোগ নেয় না, শুধু লঙ্গরখানা নাম চালিয়ে হিন্দুদের বাঁচানোর উদ্যোগ নেই। অর্জুনবাবু আশা করেছিলেন এতবার দলটল বদলের পরেও ব্যারাকপুরে জিতবেন, হেরে গিয়েছেন, ফলে কিছুটা তো মানসিক অবসাদ থাকে, ফলে একটু আক্রমণ করে ফেলছেন। ওনারা ভেবেছিলেন হিন্দু 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 বলবো, আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, অন্যান্য মিশন যারা শ্রদ্ধেয় যারা আছেন তারা ওদের সাহায্য করতে নামবেন। কেন তাদেরকে কেন জড়াচ্ছেন এসবে? কেন জড়াচ্ছেন? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা এই ধরনের যে সেবা প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের কেন রাজনীতিতে জড়াচ্ছেন? এরা হয় সিবিআই এর উপর নির্ভর করতে যায়, ইডির উপর নির্ভর করতে যায়, এনআই এর উপর নির্ভর করতে যায়, আর নইলে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে যায়। আরে মানুষের উপর নির্ভর করুন না, ব্যারাকপুরের মানুষের উপর নির্ভর করলেই তো আপনি অন্তত জিতে আসতে পারতেন, সেটাও নেই। এখন কথা বলছেন শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে আজকে যে অবস্থান বিক্ষোভ হলো সেখানে কয়জন ছিল? অনুপস্থিত দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। অফিসিয়ালি বলা হচ্ছে যে সুকান্ত মজুমদার হুগলিতে রয়েছেন, দিলীপ ঘোষের মেদিনীপুরে কর্মসূচি রয়েছে। কিভাবে বলছেন? অত্যন্ত মজাদার ভাবে দেখছি এই যে অবস্থান, 150 খানা সেন্ট্রাল ফোর্স সব মিলিয়ে 300 জন, একটা সুপার ফ্লপ। সেখানে আবার দিলীপ বাবু নেই, মানে আমি যখন বলছি ততক্ষণ অব্দি নেই, সুকান্ত বাবু নেই। ফলে এটা তো বিজেপির একটা গোষ্ঠীর কর্মসূচি। যারা একটা ঐক্যবদ্ধ কর্মসূচি করতে পারে না তারা আশা করে কি করে মানুষ তাদের প্রতি আস্থা রাখবেন? দিলীপ ঘোষের আস্থা নেই ওদের উপর, সুকান্ত মজুমদারের আস্থা নেই ওদের উপর, ওদের আবার আস্থা নেই দিলীপ বাবুর উপর, ওদের আবার আস্থা নেই সুকান্ত বাবুর উপর। ফলে এটা গোষ্ঠীবাজির একটা সার্কাস চলছে। শুভেন্দু বলছেন যে গণ আন্দোলনের যে ডাক দিচ্ছেন সেখানে তিনি বলছেন যে সেফ ডেমোক্রেসি, সেফ সনাতন, সেফ মহিলা। দলে যারা রয়েছেন তারা ইউটিউবার, মিডিয়া সবাই রাস্তা নিয়ে পড়ুন, এনাফ ইজ এনাফ, সবাইকে নিয়ে রাস্তা নিতে চাই। এত সবাইকে নিয়ে, এত ইউটিউবার, এত যাদের উনি ডাক দিলেন, সবাইকে নিয়ে নামার পর 4-এ 4 খেয়েছেন ভাই। সবাইকে নিয়ে নামার পর এমপিতে 12-এ নেমে গেছেন। তো এই সবাইকে নিয়ে নাবা আপনারা ভাবেন কি? বাংলার মানুষ সবাই মিলে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। আপনাদের এই সবাই আরে শুভেন্দু, দিলীপ বাবু, সুকান্ত বাবু এরাই একসঙ্গে সবাই নামতে পারলেন না, বাংলার মানুষকে সবাই ডাক দিতে গেছে। যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছ থেকে 100 দিনের টাকা আনার জন্য অবস্থান বিক্ষোভ করলো, ঠিক একই জায়গাতে শুভেন্দু অধিকারীরা ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বিক্ষোভ। তফাৎ হচ্ছে অভিষেকের ধর্নায় একদম স্বতঃস্ফূর্তভাবে সবসময় যে কোনো সময় অ্যাট এ টাইম 10-15 হাজার লোক থাকতো, আর এখানে সেন্ট্রাল ফোর্সের 150 লোক সহ সব মিলিয়ে 300 জন ছিল। তো সুতরাং একটা সুপার ফ্লপ কর্মসূচি করে যদি কেউ হাঁকডাক করে জনভিত্তিহীন, তারা আছেন শুধু মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়, তো তার যা বলার ভুলে গেছেন। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় গিয়ে আজকে 2 নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দিনহাটার দীপক কুমার ভট্টাচার্য তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদের নাম চিহ্নিত করে কেটে দেওয়া দরকার। কি বলবেন? না, সেটা হয়তো অনেক সময় বলার। আমরা প্রতিহিংসা পরায়ণ একদম নই, কারণ কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা পরায়ণ। তারা বাংলায় হেরে গেছে বলে আবাসের টাকা, 100 দিনের টাকা বন্ধ করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা অত্যন্ত উদার বলে যেসব এলাকায় তৃণমূল কংগ্রেস হেরে গেছিল সেখানেও কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মসূচি বহাল ছিল। কিন্তু আমাদের নেতারাও সেটা বলতে চাইছেন যে কিছু লোক তৃণমূলকে আক্রমণ করবেন, ব্যক্তি আক্রমণ করবেন, কুরুচিকর আক্রমণ করবেন, আবার লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী সমস্ত সুবিধাগুলো নেবেন, সরকারের ভালো সুবিধাগুলো নেবেন এবং সরকারকে কুরুচিকর আক্রমণ করবেন। এই দুটো কতখানি একসঙ্গে চলাটা নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য, সেটা নিয়ে কেউ তাদের মতামত দিয়েছেন। ইসলামপুরে শুটআউটের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী মৃত এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী চিকিৎসাধীন।
এই যে রাজ্য জুড়ে এই রাজ্য জুড়ে কিছুই হয়নি, অব্যবস্থার কোনো ঘটনাই ঘটেনি। যুগে যুগে কোনো না কোনো সামাজিক কিছু ঘটনা, দুর্ঘটনা, অঘটন, খারাপ ঘটনা ঘটে। বাম জমানায় রেগুলার ঘটতো, আরো বড় করে ঘটতো। বিজেপি স্টেটগুলোয় প্রচুর ঘটে, এখানে অনেক কমেছে। বাকিটা পুলিশ প্রশাসন দেখছে, সব ব্যাপারে রাজনীতির কোনো অর্থ হয় না। কুণালদা, পূর্ব মেদিনীপুরে রাজ্যের বিরোধী দলনেতার জেরা, সেখানে দিলীপ ঘোষের পর এবার সুকান্ত মজুমদার গিয়ে বিজেপি নেতৃত্বের একাংশের সাথে বৈঠক করল। মজার বিষয় হলো যে সেই বৈঠকে জেলা নেতৃত্বের বর্তমান যে জেলা সভাপতি বা পদাধিকারীরা রয়েছে তারা কেউ উপস্থিত থাকলেন না। কি কাণ্ড এ হয়! সুকান্ত মজুমদার আলতো করে শুভেন্দু অধিকারীকে কাটি করতে গেছেন কিনা সেটা ওদের দলের সবাই বলা বলি করছেন, যে এখন একটা ত্রিভুজের মতো লড়াই চলছে না, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। তো এখন যে পাচ্ছে সেও গিয়ে একটুখানি শুভেন্দু অধিকারী এইসব, যেহেতু একটু রেজাল্টটা খারাপ হচ্ছে, ফলে যে পাচ্ছে মানে এ ওকে, ও তাকে, এ তাকে, মানে এই ত্রিভুজের মাথারা যে পাচ্ছে তার জায়গায় একটু একটু করে ঘন্টা বাজিয়ে দিয়ে আসছে। তা এখন এদের ওদের ব্যাপার, ওদের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা কি বলবো। অর্জুন সিং, কৌস্তব বাগচিরা এরা আজকে রাজ্যপালকেও কটাক্ষ করতে ছাড়লেন না। একই সঙ্গে আমি অনুরোধ করছি কৌস্তব বাগচিকে যে মানে অনেকগুলো ঋতু চলে গেল, বর্ষাও চলছে, ও মাথা চুলটা রাখতে শুরু করুন। আমরা ট্রোল করব না। ন্যাড়া মাথা আর কতদিন থাকবে? বাংলায় তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর থাকছে। এবারে লোকসভা ভোটের যা রেজাল্ট, তৃণমূল থাকছে। বাই ইলেকশনের যা রেজাল্ট, তৃণমূল থাকছে। ফলে আমি কৌস্তবকে অনুরোধ করব, ভাই আমার, তুমি চুল রাখতে শুরু করো, তুমি চুল ঠিকঠাক রাখো। আবার সঙ্গে মানে বৌমাও খুশি হবে তাতে। কিন্তু আমরা ট্রোল করব না, আমরা কোনো কমেন্ট করব না, ওকে ও চুলটা রাখুক। কুণালদা, একটা কথা বলি, আপনারা বিভিন্ন সময় বিজেপির সম্পর্কে এজেন্সি নির্ভরতা, সেন্ট্রাল বাহিনী নির্ভরতার অভিযোগ তোলেন। আজকে সজল ঘোষ তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন, পথে নামুন, সেন্ট্রাল কবে করে দেবে, সেন্ট্রাল বাহিনী কি করে দেবে এটার উপর নির্ভর করবেন না, পথে নামুন, প্রতিবাদ করুন। ও একটা সময় বলতো কেন্দ্র দেখুন এবার কি হয়, কেন্দ্রের আসছে। এবার বলছে কেন্দ্রের অপেক্ষায় থাকবেন না, নিজেরা পথে নামুন। আবার একটা দিন আসবে নিজেরাই বলবে পথে আর থাকবেন না, পুরোপুরি বাড়িতে ঢুকে যান। ফলে সব ধাপে 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 বোধোদয় হচ্ছে। যাদের সঙ্গে মানুষ থাকে না, মানুষের কোনো সংযোগ নেই, জনতার দরবারে প্রত্যাখ্যাত, তো শুধু এইসব দিল্লি মিল্লি দেখিয়ে হয় না। আমার একটা শেষ প্রশ্ন আছে। অর্জুন সিংহ বলছে যে কমিশনের সমালোচনা তিনি করেছেন, কিন্তু তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি কলকাতা পুলিশের কাছ থেকে টাকা নিয়েছে, এবং টাকা নিয়ে কেন্দ্রীয় বাহিনী গত ভোটে কোনো কাজই করেনি। সেটা কি অমিত শাহকে বলুন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কারা চমকাতো? বিজেপি চমকাতো। কেন্দ্রীয় বাহিনীর কথা কারা বলতো? বিজেপি বলতো। তো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় রাজনীতি কে করেছে? বিজেপি করেছে। আজকে যদি কোনো বিজেপির নেতা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কুৎসিত অভিযোগ করেন, সেটা সেই জওয়ানদের অপমান, তাদের হয়ে কাজ করেনি বলে এইসব করছেন। শান্তিপূর্ণ অবাধ ভোট হয়েছে, এই বদনাম করছেন। যদি কিছু বলার থেকে যান, গিয়ে অমিত শাহকে বলুন। আচ্ছা, মুর্শিদাবাদের সালারে কর্তব্যরত নার্সকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। কিছুই বলবো না, যেটা জানি না কেন বলতে যাবো। জয়ন্ত সিং এর বিরুদ্ধে আবার একটা বিস্ফোরক অভিযোগ কাউন্সিলরের বিমল সাহা। তিনি বলছেন যে দীর্ঘ 2 বছর ধরে আমি ওই এলাকা দিয়ে যেতে পারিনি, এই অভিযোগ তিনি করছেন। ভুল পথে গেছেন, ওই এলাকা দিয়ে যেতে পারেননি তখন বলেননি কেন? রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গেছেন। এখন যখন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন, আবার সোজা রাস্তা দিয়ে উনি যান। বলছি ইসলামপুর করেছে দাদা, ইসলামপুরে আরো কিছু একটা বিষয় হচ্ছে, গত লোকসভা ভোটের পর আমরা দেখেছিলাম যে একটা বিজয় উৎসব হয়েছিল। সেই বিজয় উৎসবের অটো নিয়ে একেবারে আবাসনের মধ্যে ঢুকে গেছিল, যার জন্য মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। তিনি উষ্মা প্রকাশ করেন 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর বিরুদ্ধে, এবং তিনি একথাও বলেছেন কে শান্তি। গতকাল এই রেজাল্ট আসার পর মানিকতলায় শান্তিরঞ্জন কুণ্ডুকে ট্যাগ করে বা তার যারা অনুগামী তারা কিন্তু পোস্ট করছেন শান্তিরঞ্জন কুণ্ডুর নামটাই যথেষ্ট। কে শান্তি? উত্তর বহিরাগত ছাড়া মানিকতলা ফার্স্ট বার। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ? কোনোভাবেই দেখছি না। এরকম একটা বারোয়ারি ফেসবুক খোলা আছে, তো তারা কে কোথায় কার কে কি পোস্ট করেছে, কোনো বিজেপির লোক পোস্ট করেছে হতে পারে, কোনো সিপিএম এর লোক পোস্ট করেছে হতে পারে। কে কি করেছে এই ধরনের পোস্ট তো কেউ তৃণমূলের কেউ করবে না। এই ধরনের পোস্ট যে করবে
সে বিজেপির কোনো লোকজন হবে, বিজেপির কাছ থেকে কিছু মানে বিজেপি সিপিএম এইসবের লোকজন, ফলে এগুলো আমরা তাকিয়েও দেখছি না। শান্তিরঞ্জন কুণ্ডুকে ট্যাগ করে বিজেপির লোকজন পোস্ট করবে? আরে ট্যাগ কেউ করতে পারে, শান্তি অ্যাক্টিভ ছেলে, শান্তি কাজকর্ম করেছে, শান্তি বাকি আমাদের 8টা ওয়ার্ডেই যে লিড, শান্তি কাজ করেছে। তা এখন এরকমও হতে পারে শান্তিকে একটু অস্বস্তিতে বিড়ম্বনায় ফেলার জন্য কেউ এই ধরনের কোনো পোস্ট করেছে। যে বা যারাই করুক তারা তৃণমূলের কোনো সৈনিক হতে পারে না। कुणाल दा, आज शुभेंदु अधिकारी उन्होंने कहा कि 21 जुलाई को लेके कि डेमोक्रेसी के विषय में आपका इसमें क्या रिमार्क है? क्या जवाब सर, 21 जुलाई 1993 जब 13 हमारा जो कॉलीग्स है, ममता दीदी उस वक्त यूथ कांग्रेस प्रेसिडेंट था, सीपीएम ने हत्या कर दिया था। उसके बाद 1994 से आज तक उस दिन ममता बनर्जी शहीद दिवस ये पालन करती है, तो वही होगा। तो किधर थे ये सब लोग? वो लोग जानते हैं ये एक बड़ा, बहुत बड़ा सिग्निफिकेंट प्रोग्राम है। इसके साथ अगर उसका नाम किसी डिबेट में, किसी कैंपेन में वो जुड़ जाए तो वो थोड़ा पब्लिसिटी मिलेगा, इसलिए सब बोल रहा है। बंगाल में 2 लाख हिंदू को वोट नहीं देने नहीं दिया गया, साथ ही में डेमोक्रेसी को हत्या कर वो दिया क्या गया। पागल है? ये बाई इलेक्शन था, आप लोग इतने मीडिया थे, इतने कैमरा थे, भाजपा वालों के पास भी कैमरा है, उसमें मोबाइल है, एक भी बाइट आप दिखा सकते हैं? कोई वोटर बोल रहा है हम बूथ में गया है और हमको वोट देने से वो लोग मना कर रहे हैं, हम हमारा वोट नहीं दे सका? ऐसा नहीं हुआ। फैक्ट क्या है? फैक्ट कुछ लोग कंफ्यूज्ड होकर लास्ट टाइम भाजपा को वोट दिया था, लोकसभा इलेक्शन का रिजल्ट के बाद वो लोग समझ गए हैं भाजपा बेकार पार्टी है। तो वो क्या है, भाजपा को कई वोटर घर से नहीं निकला, वोट देने नहीं गया भाजपा को, और दूसरा कोई तो गया, वो डायरेक्टली तृणमूल कांग्रेस को वोट दे दिया। ये टोटल नो स्क्रूटिनी का डेट दिया था, उसका कैंडिडेट ये मानिकतला में स्क्रूटिनी में नहीं गया, मीडियाबाजी कर रहे हैं। वो पोस्ट करेंगे दिलीप घोष, क्योंकि वो टॉर्चर्ड हुआ है, उसको मिदनीपुर से उसको हटाया गया है, उसका घर से हटाया गया है, उसको हरा दिया गया है। और एकदम इतना पूरा जो भाजपा का अंदर में जो चल रहा है वो सब वहां पर पोस्ट करेंगे, और 2-1 आदमी को वो सजाकर नाटक करने के लिए पोस्ट करेंगे। बंगाल सचिवालय यानी कि नवान्नो घेराव करने का भी घेराव करने में जिस लोग लगते हैं वो तो उनका पास नहीं है, तो नवान्नो उनको किसी तरह वो उनका शौक हुआ है नवान्नो देखने का। नवान्नो में तो वो घुसेगा नहीं, वो विजिटर्स रूम में रहेंगे, तो वो देखने का वो लोग खुल करके बताए, हम लोग पास कर देंगे, कोई गाइड भेज देंगे, घुमा कर दिखा देगा पूरा नवान्नो ये है और नवान्नो वो है। দুটো প্রশ্ন আছে বাংলায়। हाँ, সিটি কাণ্ড নিয়ে আবারও চাঞ্চল্যকর মোড়, যেটা বলা হচ্ছে যে সিপিএম এর ত্রাস স্বপন চক্রবর্তীর হাত ধরে कार की कांड এটা সিথি কাণ্ড, সিথি। সিথি। হ্যাঁ। রাজা রাজা বিগত 5 বছর ধরে এলাকায় প্রমোটিং রাজের পাশাপাশি তোলাবাজি তাণ্ডব চালাতো রানা অভিজিৎ মন্ডল, যার নামে অভিযোগ, কি বলবেন? কিছুই বলবো না, জানি না কোন পাড়ার কি গন্ডগোল কি জানি। আচ্ছা